তাহলে দেখো আজকে ক্লাসটা হলো নবম ক্লাস, না? লেকচার নম্বর 10, না সরি 9, লেকচার নম্বর তো 9 সম্ভবত, না 9, 9, হ্যাঁ 6, 7, না বোধহয় আমি ভুল করতেছি, না? আজকে ক্লাস নাম্বারটা কত জানো তোমরা একটু? জি স্যার 9। আচ্ছা আমি একটু চেক দিয়ে দিচ্ছি, একটু দেখে নিই। লাস্ট আজকে 9। দেখো লেকচার নম্বর 9 আজকে মেইনলি পড়াবো কিন্তু আমরা সংকরায়ন পড়াবো। তার আগে আবার একটু বাকি ছিল এই ইয়েটা, না, যৌগের ধর্মের উপরে পোলারায়নের প্রভাব। তো এটা একটু আলোচনা করে দিই। এখানে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হলো কি, দ্রাব্যতা। দেখো দ্রাব্যতা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম বলো, এই তিনটা যৌগের মধ্যে দ্রাব্যতাটা বলো কার সবচেয়ে বেশি দ্রাব্যতা? এই তিনটা যৌগের মধ্যে দ্রাব্যতা সবচেয়ে বেশি। হ্যাঁ ঠিক আছে, দ্রাব্যতা বেশি। হ্যাঁ, মানে আমরা দ্রাব্যতার উপর প্রভাব, মানে পোলারাইজের দিয়ে আমরা কি করতে পারতেছি, ব্যাখ্যা করতে পারতেছি যে দ্রাব্যতা কি হয়, কিভাবে পরিবর্তন হয় দ্রাব্যতা। এখানে আমরা বলবো যে ক্যাটায়নের কি, এখানে ক্যাটায়নটা ভিন্ন এবং ক্যাটায়নের চার্জ ভিন্ন। এই যে ক্যাটায়নের চার্জ ভিন্ন 2+, আবার কি 3+, এই ক্যাটায়নের চার্জ ভিন্ন, ক্যাটায়নের চার্জ ভিন্ন, ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের চার্জ বাড়ছে, আমরা এগুলো আলোচনা করেছি ফাদানের প্রথম সূত্রে, না প্রথম সূত্রে। তারপরে আমরা বলবো ক্যাটায়নের কি, পোলারায়ন ক্ষমতা বাড়ছে, পোলারায়ন ক্ষমতা বাড়ছে, ওকে। তারপর 3 নম্বর পয়েন্টটা কি, যৌগের কি সমযোজী বৈশিষ্ট্য বাড়ছে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়ছে। তারপরের পয়েন্টে কি হবে, যৌগের কি দ্রাব্যতা কমছে, ওকে। স্যার প্রথম পয়েন্টটা কি লিখেছেন? ক্যাটায়নের চার্জ বাড়ছে, দেখো ক্যাটায়নের চার্জ বাড়ছে, তারপরে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বাড়ছে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়ছে, যৌগের দ্রাব্যতা কমছে। এগুলো আমরা আগে পড়াইছি, জাস্ট আমি পয়েন্ট দিয়ে, মানে এই যে কতগুলো যৌগ নিয়েছি তাদের দ্রাব্যতার উপরে পোলারায়নের প্রভাব আমরা ব্যাখ্যা করলাম কি দিয়ে, ক্যাটায়নের চার্জ দিয়ে, যেহেতু ক্যাটায়ন গুলো কি ভিন্ন ভিন্ন, সো আমি ক্যাটায়নের চার্জ দিয়ে ব্যাখ্যা করলাম। আচ্ছা, এবার আসো আমি যদি আরেকটা গ্রুপ চিন্তা করি, বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তারপরে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি কি বলতেছি, বেরিলিয়াম ঠিক আছে, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে স্ট্রনসিয়াম ক্লোরাইড। একটু বলো, এই যে চারটা যৌগ, না চারটা যৌগ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম ক্লোরাইড। তাহলে এখানে ক্যাটায়ন গুলা ভিন্ন, কিন্তু ক্যাটায়নে কি ভিন্ন, আকার, কারণ চার্জটা সেম, তার মানে আকারটা ভিন্ন। এখানে আমরা বলতে হবে তোমাদের এই পাঁচটা যৌগের মধ্যে সবচেয়ে দ্রাব্যতা কম কার বলতো? এই চারটা যৌগের মধ্যে দ্রাব্যতা সবচেয়ে কম কার? বেরিলিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবচেয়ে কম, কারণ দেখো এখানে সবার কি চার্জ সেম, এখানে সবার চার্জ কি সেম, না সবার চার্জ সেম, আর চার্জ সেম হলে কি করতে হবে, হ্যাঁ দেখো চার্জ সেম হলে আমাদের আকার চিন্তা করতে হবে। আকার কি, ক্যাটায়নের আকার এদিকে হ্রাস পাচ্ছে, আর আকার হ্রাস পেলে কি হয়, ক্যাটায়নের প্রলায়িত করার ক্ষমতা বাড়ে, আর প্রলায়িত করার ক্ষমতা বাড়লে কি হয়, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, আর দ্রাব্যতা কমে যায়। তার মানে সবচেয়ে দ্রাব্যতা কম কার,
বেরিলিয়াম ফ্লোরাইডের ব্যাপকতা সবচেয়ে কি কম। ওকে, আমরা কি হতে পারে ক্যাটায়ন ভিন্ন হতে পারে, সেটা গ্রুপ ভিত্তিক হতে পারে, আবার পর্যায়ভিত্তিক হতে পারে। গ্রুপ ভিত্তিক হলে আমরা কি বলবো, আকার দিয়ে ব্যাখ্যা করবো, আর যদি পর্যায়ভিত্তিক হয় তাহলে আমরা চার্জ দিয়ে ব্যাখ্যা করবো। এই প্রশ্নগুলো ব্যাপকভাবে পরীক্ষায়। স্যার কেমন যেন একটা শব্দ হইতেছে। আমাদের আজানের শব্দ বলে যাচ্ছে। না দেখো আজানের মধ্যে শব্দ কি শব্দ কি সবাই হচ্ছে গাড়ির হর্নের মতো, মানে কেমন যেন একটা আওয়াজ। আসলে এটা কি তোমার নাকি সবার হচ্ছে? এই ইয়েটা হিরিতা এখানে কি সমস্যা হচ্ছে শব্দ? স্যার খুব বেশি না, হালকা হালকা শব্দ আসতেছে। না এটার মধ্যে আচ্ছা একটু পরে ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা তাহলে আমরা এবার একটা পয়েন্ট দেখো, এই অদক্ষেপের বর্ণ একটা আছে না, অদক্ষেপের বর্ণ। হ্যাঁ দেখো অদক্ষেপের বর্ণ 2 নম্বর পয়েন্ট, যৌগের অদক্ষেপের কি বর্ণ। দেখো যৌগের অদক্ষেপের বর্ণ, যৌগের দেখো অদক্ষেপের বর্ণ, যৌগের অদক্ষেপের বর্ণ। ওকে, আচ্ছা যৌগের অদক্ষেপের বর্ণ প্রথমে আসি আমরা। এই তোমরা আগে বলবা আমাকে সিলভার ফ্লোরাইড এটা পানিতে যৌগ। আচ্ছা একটু উপরে সিলভার ফ্লোরাইড পানিতে, সিলভার ফ্লোরাইড পানিতে একই। ওকে, আর সিলভার ক্লোরাইড অযৌগ, সিলভার ব্রোমাইড অযৌগ, সিলভার আয়োডাইড অযৌগ। আমাকে একটু বলো যে এখানে এই কি বলে সিলভার ফ্লোরাইডটা দ্রবণীয়, বাকিগুলো অদ্রবণীয়, এগুলো অদ্রবণীয় আর এটা দ্রবণীয়। ক্লোরাইড আয়নের আকার ছোট, তাই এটা পোলারাইজড হয় না। হ্যাঁ, তারপরে এখানে সব জায়গায় ক্যাটায়ন কিন্তু সেম, আর ভিন্ন হলো অ্যানায়ন। ভিন্ন কি অ্যানায়ন, ভিন্ন। এখানে অ্যানায়নের আকার কি, আকার অ্যানায়ন কিন্তু ভিন্ন, কিন্তু অ্যানায়নের চার্জটা সেম, তার মানে আকার দিয়ে ব্যাখ্যা করতে হবে। বলবো যে এখানে ফ্লোরাইডের আকার খুব ছোট বলে সে বেশি পোলারিত হয় না, তার মানে এখানে পোলারিত কম মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে পানিতে দ্রবণ। ওকে, আর বাকি সবারই আকার বড় বলে তারা বেশি পোলারিত হয়, যার কারণে এদের মধ্যে কি সমযোজী বৈশিষ্ট্য কি বেশি, এই জন্য পানিতে অদ্রবণীয়। ওকে, আচ্ছা এখন প্রশ্নটা হলো যে এই যে অদক্ষেপটা সাদা, এটা হালকা হলুদ, এটা হালকা, আর এটা কি গাঢ়, কেন গাঢ় হলুদ, এটা সাদা, এটা হালকা হলুদ, এটা কি গাঢ়, কেন বলো? মানে আমরা মনে রাখবা আমরা কিন্তু কোন যৌগের যে বর্ণটা সেটা ব্যাখ্যা দিচ্ছি আমরা কিসের মাধ্যমে, ব্যাখ্যা দিচ্ছি আমরা কার মাধ্যমে যেন ডি, ওই যে জটিল যৌগের রঙিন হওয়ার যে ব্যাখ্যাটা আমরা দিয়েছি কিসের মাধ্যমে, ডি অরবিটালের কি এই সমশক্তি সম্পূর্ণতা নষ্ট হয়ে যায় লিগ্যান্ড আসলে। মানে সহজ কথা, ডি অরবিটালে ইলেকট্রন কি হয়, ডি অরবিটালের শক্তি সমান থাকে না লিগ্যান্ডের উপস্থিতিতে, তখন ইলেকট্রনটা এক ডি থেকে আরেক ডিতে যায়, মানে বর্ণালী তৈরি হয়। তার মানে আমরা আসলে যৌগের রঙিন হওয়ার ব্যাখ্যাটা আমরা মেইনলি দিছি হলো কি দিয়ে, ইলেকট্রন ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন বিন্যাসের কারণে কি হয় জটিল যৌগগুলো রঙিন হয়। তা আমরা এখানে ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিব, কিসের মাধ্যমে, পোলারাইজের মাধ্যমে। তোমরা মনে রাখবা যৌগে পোলারাইজ যত বেশি হবে না, যৌগে পোলারাইজ যত বেশি হবে সেই যৌগের অদক্ষেপের বর্ণ তত গাঢ় হবে। আমি আবার বলি, যৌগে পোলারাইজ যত বেশি হবে সেই যৌগের অদক্ষেপের বর্ণ সবচেয়ে কি হবে, গাঢ় হবে। তাহলে এখানে দেখো এই যে এটা গাঢ়, দেখো এটা গাঢ়, হ্যাঁ এটা হালকা, আর এটা কি সাদা, তার মানে আকার আকার বড় হচ্ছে, পোলারাইজ বাড়ছে, অদক্ষেপের বর্ণ তত গাঢ় হচ্ছে। এটা হলো জাস্ট মনে রাখবো যে যৌগে পোলারাইজ যত বেশি হবে সেই যৌগের অদক্ষেপের বর্ণ তত গাঢ় হবে। আমি এটাকে আরেকটু ভাঙ্গে বলবো, কারণ তোমরা কিন্তু একটা জিনিস জানো সবাই যে বর্ণ মানেই বর্ণালী, বর্ণ মানেই বর্ণালী, আর বর্ণালী মানেই ইলেকট্রন কি স্থানান্তর, স্থানান্তর। তাই আমি এখানে ইলেকট্রন স্থানান্তর দেবার বলবো যে কেন কি হয়,
বর্ণযুক্ত হচ্ছে এবং বর্ণটা কেন আস্তে আস্তে গাঢ় হচ্ছে। আচ্ছা দেখো, তোমরা সবাই জানো যে এখানে কিন্তু ক্যাটায়নটা না, ধাতুটা প্লাস না, সিলভার প্লাস। দেখো সিলভার কিন্তু প্লাস, তার মানে সিলভার যেহেতু প্লাস, তার মানে তার ফাঁকা কি আছে, অরবিটাল আছে। সিলভারে কি আছে, ফাঁকা অরবিটাল আছে যেহেতু প্লাস। আচ্ছা, আর ধাতু কিন্তু ইলেকট্রনটা কাকে দিচ্ছে, অধাতুকে দিচ্ছে। তার মানে এই যে সিএল মাইনাস, হ্যাঁ সিএল মাইনাস, তার বাইরে ইলেকট্রন আছে। সিএল মাইনাস কি আছে, তার বাইরে যে ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা ক্যাটায়ন কি করে, আবার নেওয়ার চেষ্টা করে। মানে পোলারায়ন হলো কি হয়, ক্যাটায়নের যে ফাঁকা অরবিটাল ইলেকট্রনটা ব্যাক করে কোত্থেকে, অ্যানায়ন থেকে, অ্যানায়ন থেকে। আর ক্লোরাইড থেকে ইলেকট্রনটা সিলভার ফাঁকা অরবিটালে ব্যাক করতে কি লাগবে, শক্তি বেশি লাগবে। কেন লাগবে, কারণ ক্লোরাইডের আকার ব্রোমাইড বা আয়োডাইডের চেয়ে কি ছোট। তাহলে ক্লোরাইড থেকে কি ইলেকট্রনটা সিলভারের ফাঁকা অরবিটালে ট্রান্সফারের জন্য শক্তি কি লাগবে। স্যার এটা কি স্যার বলো, হ্যাঁ বলো। না আমরা তোমার ইয়েতে ইলেকট্রনটা সমস্যা হচ্ছে বোধহয়, তোমার ইয়েতে বোধহয় সমস্যা। জি স্যার বলুন। কারণ সবারটা তো শুনতেছি আমি, তোমারটাই তো সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কথা শুনতে পারতেছো? আমি তো অন্যদের সাথে কথা একদম জি ক্লিয়ার স্যার আছে। আপনারটা শোনা যায়। হ্যাঁ, তাহলে আমি আরেকটু বলে নিই, তারপর তুমি বুঝতে পারো। এখানে পোলারায়ন হলো যে অ্যানায়ন থেকে ইলেকট্রনটা ক্যাটায়নে যাবে। ক্যাটায়ন মানে কিন্তু প্লাস, তার মানে তার ফাঁকা অরবিটাল আছে। তার মানে অ্যানায়ন থেকে ইলেকট্রনটা ক্যাটায়নের ফাঁকা অরবিটালে যাওয়ার চেষ্টা করে। এই তো পোলারায়ন। এখন এই যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই তিনটার মধ্যে ক্লোরাইডের আকার কি সবচেয়ে ছোট। তার মানে ক্লোরাইড থেকে ইলেকট্রন ক্যাটায়নের ফাঁকা অরবিটালে যাওয়ার জন্য কি লাগবে, শক্তি বেশি লাগবে। আর শক্তি বেশি মানে কি বলতো, শক্তি বেশি মানে কম্পাঙ্ক বেশি। আর কম্পাঙ্ক বেশি মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। আর শোনো, আর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে বর্ণ হালকা, মনে রাখবে। আমি আবার বলি যে এই ইলেকট্রনটা ট্রান্সফার হবে অ্যানায়ন থেকে ক্যাটায়নের ফাঁকা অরবিটালে। ট্রান্সফারের জন্য কি লাগবে, শক্তি লাগবে। এবং সেই শক্তি থেকে আমি কম্পাঙ্ক হিসাব করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে পারবো। সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে বলতে পারবো যে কোন বর্ণ। আচ্ছা, এখন দেখো ক্লোরাইডের আকার সবচেয়ে ছোট, তার মানে ক্লোরাইড থেকে ইলেকট্রনটা ক্যাটায়নের ফাঁকা অরবিটালে যেতে সবচেয়ে শক্তি বেশি লাগে। তারপরে ব্রোমাইড থেকে একটু শক্তি কম লাগে, এবং আয়রের থেকে শক্তিটা কি লাগে, আরো কম লাগে। আর যত শক্তি কম লাগবে তত কি হবে, কম্পাঙ্ক কম হবে। কম্পাঙ্ক কম হবে মানে ল্যামডা বেশি হবে। আর মনে রাখবা, দৃশ্যমান অঞ্চলের মধ্যে ল্যামডা যার সবচেয়ে কি কম, না ল্যামডা যার সবচেয়ে বেশি, তার বর্ণ সবচেয়ে কি গাঢ় হবে। যেমন তোমরা জানো যে বেনি, আসো, কলা, বেগুনি, নীল, আসমানি, এরকম ভাবে লাল। আর এই বর্ণগুলোর মধ্যে, 7টা বর্ণের মধ্যে সবচেয়ে গাঢ় বর্ণ কিন্তু লাল, সবচেয়ে গাঢ় বর্ণ লাল। তার মানে আমরা বলতে পারি যে, এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কিন্তু লাল, আর বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি কম, কম। তাহলে দৃশ্যমান আলোর মধ্যে যে 7টা বর্ণ আছে, তার মধ্যে লাল আলো সবচেয়ে গাঢ় বলি আমরা, এবং লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি বেশি। এখন দেখো যে ক্লোরাইড থেকে ইলেকট্রনটা সিলভারের ফাঁকা অরবিটালে আসতে শক্তি বেশি লাগে। শক্তি বেশি মানে কম্পাঙ্ক বেশি মানে ল্যামডা কম। ব্রোমাইড থেকে শক্তি কম লাগে, তার কারণে তার ল্যামডা একটু বড়, এই জন্য কালারটা হালকা সবুজ। আর আয়রের থেকে আরো আরো শক্তি কম লাগে, তার মানে কম্পাঙ্ক আরো কম, তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি, বর্ণ আরো গাঢ়। মানে এক কথায় মনে রাখবা যে এই বর্ণ কেন হয়, মানে আমরা পোলারায়ন দিয়ে ব্যাখ্যা করতে চাই বর্ণ কেন হয় বা বর্ণ কেন গাঢ় হয়। পোলারায়ন দিয়ে ব্যাখ্যা করবো কিভাবে, যে বলবো যে অ্যানায়ন থেকে ইলেকট্রন ক্যাটায়নের ফাঁকা অরবিটালে আসে, ফাঁকা অরবিটালে আসে, এই জন্য বর্ণালী তৈরি হয় এখানে। আর ক্লোরাইডের আকার ছোট বলে সেখান থেকে আসতে শক্তি বেশি লাগে, তার মানে কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য কম বলে সাদা। আর ব্রোমাইড থেকে শক্তি একটু কম লাগে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, আইডের থেকে আরো কি লাগে, আইডের থেকে কি লাগে আরো, মানে দেখো, মানে আইডের থেকে আকার বড় বলে আরো শক্তি কম লাগে। শক্তি কম মানে তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি। আর যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে মনে রাখবা কি হবে, বর্ণের গাঢ়ত্ব তত বাড়বে, বর্ণের গাঢ়ত্ব তত কি হবে, বাড়বে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো। মানে এখানে বর্ণালী নিয়ে আসলাম। বর্ণালী মানে অ্যানায়ন থেকে ইলেকট্রনটা ক্যাটায়নের ফাঁকা অরবিটালে আসবে। এখন অ্যানায়ন যত ছোট হবে ইলেকট্রন আসতে শক্তি বেশি লাগবে, কম্পাঙ্ক বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, বর্ণ হালকা হবে। আর যত শক্তি কম লাগবে, কম্পাঙ্ক কম হবে, ল্যামডা বেশি হবে, বর্ণ তত গাঢ় হবে। আচ্ছা এবার দেখো, আমি যা যা বললাম সব লেখা আছে হাজার সেলের বইতে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর কার্বনেটের তাপীয় সুস্থিতি। 3
কার্বনেটের তাপীয় সুস্থিতি, কার্বনেটের কি তাপীয় সুস্থিতি, কার্বনেটের তাপীয় সুস্থিতি। আচ্ছা মনে করো, আচ্ছা তার আগে আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো কোশ্চেনটা হলো যে এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে ক্যালসিয়াম কি কার্বনেট এর চেয়ে ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে ম্যাগনেসিয়াম কার্বনেটের উত্তাপে বিয়োজন কি উত্তাপে বিয়োজন কঠিন। আমি দুটোকে তাপ দিলে বিয়োজিত হবে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে বিয়োজিত হবে, আবার ম্যাগনেসিয়াম কার্বনেট তাপ দিলে বিয়োজিত হবে। কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ কম দিলে কি হয়, বিয়োজিত হয়। কেন হয় সেই ব্যাখ্যাটা আমরা এখন দিব। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি যে স্যার মাত্র মানে হচ্ছে স্যার মানে বর্ণের ইয়েটা পড়ালেন না স্যার, বই স্যার লাইন লেখা আছে যে স্যার মানে যে ইলেকট্রন স্যার ক্ষণিক স্থানান্তর ঘটে, হ্যাঁ হ্যাঁ বলো। মানে ওই যে যেগুলো স্যার ওই যে অ্যানোন মানে আকারে বৃদ্ধি সাথে এগুলো পোলয়ন সহজে ঘটে। হ্যাঁ মানে অ্যানায়ন থেকে ইলেকট্রনটা ক্যাটনের ফাঁকা অরবিটালে ক্ষণিক স্থানান্তর ঘটে। এটা স্থায়ী না, স্থায়ী হলে তো আর বন্ধন আমরা কি পোলারাইন সূত্রটা তো মানে অ্যানায়ন থেকে ইলেকট্রনটা ক্যাটনের ফাঁকা অরবিটালে আংশিকভাবে চলে আসে, আংশিকভাবে বা ক্ষণস্থায়ী। আয়নিক বন্ধন স্যার স্থায়ী না, তাহলে স্যার এটা না স্থায়ী না হবে না। শোনো, আয়নিক বন্ধন দেয়, কিন্তু সমস্যা হলো যে এই যে যৌগগুলো এরা তো আয়নিক যৌগ ঠিক আছে, কিন্তু আয়নিক বৈশিষ্ট্য বিচ্যুতি ঘটছে, ঘটে কি আছে সমযোজী বৈশিষ্ট্য আসছে। আর সমযোজী এই যে অদক্ষেপ কেন, সমযোজী বৈশিষ্ট্য আসছে বলেই তো অদক্ষেপ। এখন কার মধ্যে কতটুকু সমযোজী বৈশিষ্ট্য আছে তার উপর নির্ভর করবে কে কত সহজে অদক্ষেপ হবে। তারপরে এর উপর নির্ভর করবে কে কত সহজে ইলেকট্রনটা ব্যাক করার চেষ্টা করে, ব্যাকে পাওয়ার চেষ্টা করে, তার উপর নির্ভর করবে যে বন্ধ হয়। মানে আয়নিক ঠিক আছে, ধাতু তার ইলেকট্রনটা অধাতুকে দিচ্ছে এটাও ঠিক আছে, কিন্তু অধাতু ইলেকট্রনটাকে ধাতু আবার নেওয়ার চেষ্টা করে, এটা তো পোলার। এখন নিচে গিয়ে খনিজ স্থানান্তর হয়, এই খনিজ স্থানান্তরের জন্য দেখতে হয় যে এই ক্লোরাইডের ক্ষেত্রে খনিজ স্থানান্তরে কি লাগে, শক্তিটা বেশি লাগে, কারণ ক্লোরাইডের আকার বড়। আর আয়োডাইডের আকার ক্লোরাইডের আকার ছোট বলে ক্লোরাইড থেকে ইলেকট্রন খনিজ স্থানান্তরটা কি হয়, সব কঠিন হয়, তার মানে কম্পাঙ্ক বেশি মানে ল্যামডা কম মানে বর্ণ সাদা। কিন্তু আয়োডাইডের আকার বড় বলে সেখান থেকে ইলেকট্রনের খনিজ স্থানান্তরে কি লাগে, শক্তি কম লাগে, কম্পাঙ্ক কম লাগে, ল্যামডা বেশি। আর ল্যামডা বেশি বলে কালারটা গাঢ় হলুদ, ল্যামডা বেশি মানে কালারটা গাঢ়। ওকে, আমরা এবার আসো কি বলে এই কোশ্চেনটা একটু খেয়াল করো যে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে, এটা উত্তাপে বিয়োজিত হবে। কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কি হবে কার্বন ডাইঅক্সাইড। দেখো আমি ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করলাম, কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আবার আমি ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করব, সেখান থেকে কি পাবো, ক্যালসিয়াম কি অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা হলো কঠিন আর এটা কি সহজ, এটা সহজ। ওকে, এটা সহজ। এবার একটু আমরা ব্যাখ্যা দিব না কেন এটা কঠিন আর কেন এটা সহজ। সরি আমি একটু উল্টা লিখছি বলে দেব, এটা সহজ হবে, এটা সহজ আর এটা কঠিন। কেন একটু ব্যাখ্যা দিই আমরা। আচ্ছা তার আগে তোমাদেরকে একটু জানতে হবে যে এখানে যে কার্বনেট এটা গাঠনিক স্ট্রাকচারটা কেমন। দেখো কার্বনেট তোমাদেরকে আমি রাসায়নিক বন্ধন তো পড়িয়েছি না, কার্বনেট এই যে কার্বনেট, এটা প্রথমে জানতে হবে গাঠনিক স্ট্রাকচারটা কেমন। কার্বনেট শোনো, আমি এখন যেটা পড়াচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই যে কোশ্চেনটা লিখছি এটা উদ্দীপকের মাধ্যমে উচ্চতর দক্ষতায় আসে এই কোশ্চেনটা। দেখো আচ্ছা এটা হলো কার্বনেট CO3 আমি চাচ্ছি কি দেখাইতে, এটার গাঠনিক স্ট্রাকচার দেখাতে চাচ্ছি, গাঠনিক স্ট্রাকচার। ওকে আচ্ছা দেখো এই হলো কার্বন, এই হলো অক্সিজেন না, আর এই একটা অক্সিজেন, দেখো একটা অক্সিজেন। দেখো কার্বনের সাথে কিন্তু অক্সিজেন কয়টা, তিনটা, আমি তিনটা দেখিয়েছি, দেখো তিনটা, কিন্তু কার্বনের যোজনী তো চার। এই যোজনী মিলানোর জন্য কি করছি,
একটা কার্বনের সাথে অক্সিজেনের কি দেখেছি দ্বিবন্ধন, আর বাকি দুইটা কি দেখেছি একক বন্ধন, বাকি দুইটা কি দেখেছি একক বন্ধন। ওকে, আচ্ছা এবার আসো এই যে আর অক্সিজেন কিন্তু 2 মাইনাস, তার মানে এখানে কি আছে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এই তো কার্বন। কার্বনেট মানে 2 মাইনাস, কারণ দুইটা অক্সিজেন কি লিখছি আমরা মাইনাস দিছি, আর একটা কি দিছি কার্বন অক্সিজেন কি দিছি আমরা দ্বিবন্ধন দেখেছি, একটা কার্বন অক্সিজেন আমরা এই দ্বিবন্ধন দেখেছি, দ্বিবন্ধন দেখেছি। ওকে, কার্বনেট। ওকে, আচ্ছা এইটাকে আমি, আচ্ছা আমি যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দেখালাম এইটা, স্যার হ্যাঁ বলো। মাত্র স্যার আপনি একটা কথা লিখছিলেন না যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে ম্যাগনেসিয়াম কার্বনেট, স্যার ওই লাইনটাকে একটু বলেন। আচ্ছা আমি ওটা আবার লিখবো, বুঝতে পারিনি। ওটা আমি আবার লিখবো। ওই যে ক্যালসিয়াম কার্বনেটের চেয়ে ম্যাগনেসিয়াম কার্বনেটের উত্তাপ বিভাজন সহজ কেন, বা ম্যাগনেসিয়াম কার্বনেটের চেয়ে ক্যালসিয়াম কার্বনেটের উত্তাপ বিভাজন কঠিন কেন, আমি কোশ্চেনটা আবার লিখবো, সমস্যা নেই, এইটুকু দেখো। আমি যে কার্বনেট লিখছি না, আমরা এই কার্বনেটের গাঠনিক স্ট্রাকচার এখানে আছে, খেয়াল করো। দেখো কার্বনের যোজনী কিন্তু 4 পূর্ণ হয়েছে, হ্যাঁ, আর 4 পূর্ণ করতে গিয়ে আমি একটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দেখিয়েছি, আর বাকি দুটো কি দেখেছি একক বন্ধন। ওকে, আচ্ছা এবার আসি আমরা এই, আচ্ছা আমরা যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দেখালাম, এখানে দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা একক বন্ধন। ওকে, তাহলে আমি তো দ্বিবন্ধন এটা দেখাতে পারি না, এটা তো এটা, এটাকে সরাই দিলাম। প্লাস আমি একটা কাজ করি, এটা পরে দিই, তাহলে আমি এটা দ্বিবন্ধন তো এটাও হতে পারে, কারণ সবগুলো তো কার্বন অক্সিজেন বন্ধন, তাই আমি দ্বিবন্ধন এটা দেখাইছি, দ্বিবন্ধন তো এটাও দেখাতে পারি, দ্বিবন্ধন তো এটা দেখাতে পারি। তার মানে তোমাকে যদি কার্বনেটের গাঠনিক স্ট্রাকচার লিখতে বলে, তোমাকে কি করতে হবে, এটা লিখলে হবে না, একাধিক স্ট্রাকচার লিখতে হবে। তাহলে তোমাকে বললো কার্বনেটের গাঠনিক স্ট্রাকচার লেখো, কারণ এটা দিলে হবে না, কারণ আমি দ্বিবন্ধন এখানে দেখাইছি না, দ্বিবন্ধন তো এটাও হতে পারে, আবার দ্বিবন্ধন তো এটাও হতে পারে। ওকে, আচ্ছা আমরা কাউকে যখন একটা গাঠনিক স্ট্রাকচারতে দেখানো যায় না, তখন একাধিক স্ট্রাকচার আঁকতে হয়, তখন সেই একাধিক স্ট্রাকচার গুলোকে কি বলবো আমরা, রেজোনেন্স স্ট্রাকচার বলা হয়, বা রেজোনেন্স স্ট্রাকচার। আমি শব্দটা লিখতেছি, দেখো রেজোনেন্স স্ট্রাকচার, বা রেজোনেন্স স্ট্রাকচার বলবো। যখন কোনো যৌগের গঠন তুমি একটা স্ট্রাকচারকে দেখাতে পারবো না, এই যে এখন দেখবো আমি একাধিক স্ট্রাকচার আঁকবো এবং দুই দিকে তীর চিহ্ন দিই, তীর চিহ্ন একাধিক স্ট্রাকচার আইকে বলবো যে এই একাধিক স্ট্রাকচার মিলেই কার্বনেট। কার্বনেট মানে এটা না, কার্বনেট মানে এটা, আবার কার্বনেট মানে কোনটা, দেখো এই দেখো এটাকে, আচ্ছা এটা দ্বিবন্ধন দেখাইছি, তাহলে আমরা একটা কাজ করবো, এটাকে সরা কি করি, এটাকে এখানে আনি, তাহলে কি হবে, এই আবার কি হলো, এই দেখো দ্বিবন্ধন দেখছি, ঠিক আছে না, দেখো দ্বিবন্ধন আমরা কি করলাম, এই যে এখানে দ্বিবন্ধন দেখেছি, আবার বললাম না এটা দ্বিবন্ধন না, ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে এটা মাইনাস হচ্ছে, তাহলে এই ইলেকট্রনটা এখানে এসে বসছে, তাহলে এটা একটা স্ট্রাকচার কার্বনেট, এটাও কিন্তু কার্বনেটের স্ট্রাকচার, দেখো তো এটাও কার্বনেটের স্ট্রাকচার। ওকে, আচ্ছা আবার আমি কিন্তু কি করতে পারি, এটা দ্বিবন্ধন না হয় এই ইলেকট্রনটা এখানে এসে দ্বিবন্ধন হতে পারে, কারণ আমি আরেকটা স্ট্রাকচার, এই তাহলে আমি আরেকটা স্ট্রাকচার, এই দেখো ঠিক আছে না, তাহলে এটা আরেকটা স্ট্রাকচার। ইলেকট্রন তো স্যার একটা আসলো না এখানে, হ্যাঁ মানে স্যার ইলেকট্রন তো তাহলে স্যার একটা আসলো না। একটা আসে না, কিন্তু দুইটা ইলেকট্রন, ধরো এই পাই ইলেকট্রন দুইটা অক্সিজেন নিয়ে গেছে, তাহলে অক্সিজেন মাইনাস হয়ে গেছে, একটা নিজেরটা নিচে অন্যটা নিচে, এখানে মাইনাস, তখন এই ইলেকট্রন দুটো এখানে এসে একটা দ্বিবন্ধন তৈরি করছে। হ্যাঁ দেখো, মানে আমাদের এখানে স্ট্রাকচারটা এরকম যে, মানে আমরা কার্বন অক্সিজেন যে কোনো দুইটা কার্বন অক্সিজেন, যে কোনো কার্বন অক্সিজেনের মধ্যে আমরা দ্বিবন্ধন দেখাতে পারি। এখানে কি দেখাইছি, এই যে একটা স্ট্রাকচার, এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দেখাইছি, আবার দেখাইছি যে না দ্বিবন্ধনটা এখানে না, দ্বিবন্ধনটা কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে। ওকে, আবার বলছি না দ্বিবন্ধনটা এখানে না, দ্বিবন্ধনটা কি এখানে থাকবে। আচ্ছা সাপোজ মনে করো তোমরা ধরো ট্রেনের টিকিট করছো, 3 জনে একই টিকিট করছো,
যে টিকিট কাউন্টার থেকে করছে কি 3 জনের কাছে একই টিকিট বিক্রি করছে। এখন তুমি ট্রেনে উঠে দেখলা যে ওখানে একজন বসে আছে, আবার একই নাম্বারের আরো 2 জন কি করছে ওই টিকিটধারী, এবং 3 জন যদি ভদ্রলোক হয় তাহলে কি করবে বলো তো? ধরো তোমার গন্তব্যস্থলে পৌঁছতে লাগবে 3 ঘন্টা, 3 জনে যদি খুব ভদ্র মানুষ হয় তাহলে ওই মুহূর্তে কি করবে বলো তো? ওই মুহূর্তে কি করবে? তার মানে 3 ঘন্টার যেহেতু জার্নি, ঘন্টা করে বুঝবে। হ্যাঁ 3 জনে কি করবে মিলেমিশে যাবে। ধরো হয়তো 3 ঘন্টার জার্নি, কি করবে প্রত্যেকে 1 ঘন্টা করে করবে। ঠিক ব্যাপারটা এরকম, আমার এখানে পাই বন্ধন হলো একটা, পাই বন্ধন কার্বন অক্সিজেন পাই বন্ধন একটা, কিন্তু সবাই কি সবাই অক্সিজেন। সো পাই বন্ধন আমি এখানে দেখাইছি না, এই যে এখানে দেখাইছি, আমার পাই বন্ধন এখানে দেখাতে পারি, আবার এখানে দেখাতে পারি। তার মানে এই 3টা স্ট্রাকচার মিলে, এই 3টা স্ট্রাকচার মিলে কি দেখো, এই 3টা এই 3টা স্ট্রাকচার আমাকে যখন কার্বনেটের গাঠনিক স্ট্রাকচার বলবে তখন আমি 3টাকে আইকে দেখাবো, বলবো যে এই 3টার কম্বাইন, এই 3টারই অবদান আছে, মানে কার্বনেটের গাঠনিক স্ট্রাকচারে কি আছে, এই 3টারই অবদান আছে। ওকে, তাহলে এরকম কোন যৌগের কোন কারো যদি গাঠনিক স্ট্রাকচার একটাতে দেখানো না যায়, যখন একাধিক স্ট্রাকচারে দেখাইতে হয় তখন সেই একাধিক স্ট্রাকচার গুলোকে কি বলা হয়? রেজোনেন্স স্ট্রাকচার বলা হয় না, রেজোনেন্স স্ট্রাকচার বলা হয়। একাধিক স্ট্রাকচার গুলোকে কি বলা হয়? রেজোনেন্স স্ট্রাকচার বলা হয়। আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। অ্যারোজেনগুলো কেন দিয়েছেন? ওই যে বললাম কি, আসলে গাঠনিক স্ট্রাকচারে সবার পরস্পরের অবদান আছে, মানে এর অবদান আছে, এর আছে, এর আছে। রেজোনেন্স স্ট্রাকচার গুলো এরকম দুই দিকে তীর তুলে দেখে আমরা, রেজোনেন্স স্ট্রাকচার গুলো আমরা এইভাবে দুই দিকে তীর তুলে দেখি। না স্যার, এটা না, ওই যে অক্সিজেনের উপরে। ও না, আমি দেখাইছি যে দ্বিবন্ধন এইটা, কিন্তু আমি যদি যখন বলবো দ্বিবন্ধন এইটা, তার মানে এখানে দ্বিবন্ধনটা হবে কিভাবে? এই ইলেকট্রনটা এখানে গিয়ে দ্বিবন্ধনটা হবে, কারণ একটা বন্ধন পেতে গেলে 2টো ইলেকট্রন লাগবে। তাহলে এই বন্ধন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ইলেকট্রন দুটো অক্সিজেন নিয়ে অক্সিজেন মাইনাস হয়ে গেছে, তখন এই 2টো ইলেকট্রন এখানে চলে এসে দ্বিবন্ধন তৈরি করছে, আবার এইখানে এসে ও এখানে বসবে, আবার এরকম ভাবে 3টে স্ট্রাকচার হয়েছে। মানে বন্ধনের জন্য ইলেকট্রন লাগে, এই জন্য তীর চিহ্নতে দেখাইছে যে ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে, এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা এখানে আসছে, এই বন্ধন ভেঙে ইলেকট্রন অক্সিজেন নিয়ে গেছে, তারপর এই বন্ধন ভেঙে ইলেকট্রন অক্সিজেন নিচ্ছে, এই ইলেকট্রনটা এখানে আসছে। এভাবে আমরা একাধিক স্ট্রাকচার আছে। তাহলে এগুলোকে কি বলা হয়? রেজোনেন্স স্ট্রাকচার বলা হয় না, এগুলোকে কি রেজোনেন্স স্ট্রাকচার বলা হয়। ওকে, তাহলে এবার আমরা মূল পরে আসি, দেখো এটা একটু মাথায় রাখবো কিন্তু। আচ্ছা, এবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, একটু ভাঙে লিখবো আমরা। এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই দেখো তো ম্যাগনেসিয়াম কার্বনেট, এই দেখো যে ম্যাগনেসিয়াম কার্বনেট আমরা একটু ভাঙে দেখাইলাম। এটা কি ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা মাইনাস, হ্যাঁ ওকে, সরি, এটা হলো ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, এখানে কি হচ্ছে জানো? ম্যাগনেসিয়াম কার্বনেট কি হচ্ছে, এই জায়গাটা ভাঙতেছে না, দেখো তো এই জায়গাটা ভাঙতেছে। ওকে, এই জায়গাটা ভাঙবে। ওকে, আচ্ছা, এই জায়গাটা ভেঙে আমরা কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কি পাবো? কার্বন ডাই অক্সাইড। ওকে, তাপ দিব না, এটা সহজ। প্রশ্নটা হলো এটা সহজ কেন, এটা সহজ কেন, এই কোশ্চেন আনসার দিব না, এটা সহজ। তাহলে আমি ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর এখানে এই জায়গাটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙবে। আচ্ছা, এই বন্ধনটা ভাঙবে। আর একটা হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দেখি এবার ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ এটা 2+ আর এটা মাইনাস, এই জায়গাটা ভাঙবে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো এটা ভাঙা নিশ্চয় সহজ না, এটা ভাঙা সহজ, এটা কঠিন কেন? আচ্ছা, আমি একটু বলে নিই, কারণ পারবো না এটা। আচ্ছা, এই যে ক্যাটায়ন, ওর দায়িত্ব কি বলতো? ক্যাটায়নটার দায়িত্ব কি? ইলেকট্রনটাকে কোন দিকে টানা? এদিকে না? ক্যাটায়ন কি করে? অ্যানায়নকে পোলারিত করে। পোলারিত করার অর্থ কি? ক্যাটায়ন কি করে? অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টানে। খেয়াল করো। আর আমরা কিন্তু আবার জানি যে এই এই পাই বন্ধন ভেঙে ইলেকট্রনটা কোথায় চলে আসে? কোথায় চলে যেতে চাই? এদিকে। দুটো ঘটনা খেয়াল করো। আমরা জানি যে এই বন্ধনটা একক বন্ধন না, এর দ্বিবন্ধন হতে চায়, তাহলে ইলেকট্রনটা এদিকে যেতে চায়, আর ক্যাটায়ন তাকে টেনে ধরে। ক্যাটায়নের কাজ হলো ইলেকট্রনটা অ্যানায়ন থেকে নেওয়া, তাহলে এই ইলেকট্রনটা এদিকে টানবে,
আর ও আবার কোন দিকে যাবে, এদিকে যাবে, কারণ কি এটা দ্বিবন্ধন হওয়ার জন্য। কিন্তু ক্যাটায়নের সাইজ তো ছোট, ক্যাটায়নের সাইজ ছোট হতে সে কি করবে, ইলেকট্রনটাকে এদিকে বেশি ব্যস্ত রাখবে, এদিকে ব্যস্ত রাখবে। তো তার মানে এদিকে যাওয়ার সুযোগটা কি হবে, কম হবে, মানে এদিকে যেতে পারবে না। কি করবে, ইলেকট্রনটা কোন দিকে ব্যাক করবে, এদিকে। ওকে, আবার বলি, ইলেকট্রনটা এদিকে কি যেতে পারবে না, কারণ ক্যাটায়নটা সাইজে ছোট বলে সে ইলেকট্রনটা এদিকে বেশি টানবে। তার মানে এই বন্ধনটা দ্বিবন্ধন হওয়ার সুযোগটা কম, এই বন্ধনটা দ্বিবন্ধন হওয়ার সুযোগটা কম বলে ভাঙা সহজ। আমি আবার বলি, এই ইলেকট্রনটা এদিকে এসে এটা দ্বিবন্ধন হওয়ার চেষ্টা করবে, এই ইলেকট্রনটা এদিকে এসে কি করবে, এটা কি করবে, দ্বিবন্ধন হওয়ার চেষ্টা করবে। আর ক্যাটায়ন কি করবে, এটা হতে দিবে না। ক্যাটায়ন কি করবে, ইলেকট্রনটা এনে এই বন্ধনকে দ্বিবন্ধন হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে। ওকে, আচ্ছা এবার আসো, কিন্তু ক্যালসিয়ামের আকার কি ছোট, না সরি বড়, ক্যালসিয়াম মানে বড় হতে কি হবে, ক্যালসিয়ামের সাইজ বড় হতে সেদিকে টানতে পারবে কম, আমার ইলেকট্রনটা চলে যাবে এদিকে বেশি, এদিকে কম আসবে। খেয়াল করো, এদিকে কি আসবে, কম আসবে, কারণ এটা বেশি আসছে এদিকে কম গেছে, আর এটা হলো এদিকে কি আসবে, কম আসবে, কোন দিকে বেশি যাবে, এদিকে। তার মানে ক্যালসিয়ামের আকার কি, ক্যালসিয়ামের আকার বড় বলে, ক্যালসিয়ামের আকার কি বড় বলে ক্যালসিয়াম থেকে ইলেকট্রন, ক্যালসিয়াম কি করবে, অ্যানায়ন থেকে ইলেকট্রনটা টানবে কম, যেহেতু এদিকে টানবে কম তার মানে ইলেকট্রনটা এদিকে বেশি যাবে। আর এদিকে বেশি যাওয়া মানে কি, এই বন্ধনের দ্বিবন্ধন বৈশিষ্ট্য চরিত্র বেশি, আর এই বন্ধনের কি, বন্ধনের কি দ্বিবন্ধন চরিত্র বেশি, বন্ধনের কি দেখো, বন্ধনের দ্বিবন্ধন চরিত্র বেশি, দ্বিবন্ধন চরিত্র বেশি, মানে এই বন্ধনের দ্বিবন্ধন চরিত্র বেশি। কিসের কারণে, ক্যাটায়নটা সাইজে বড় বলে সে ইলেকট্রন এদিকে টানতে পারতেছে না, তাহলে ইলেকট্রন এদিকে চলে যাচ্ছে, তাহলে এই বন্ধনের দ্বিবন্ধন চরিত্র কি বেশি, দ্বিবন্ধন চরিত্রটা বেশি, আর বেশি হতে বন্ধনটা ভাঙা কঠিন। তার মানে ক্যাটায়নের ক্যালসিয়ামের আকার ছোট বলে তার কি পোলায়ন ক্ষমতা কম, তার মানে ক্যাটায়নের পোলায়ন ক্ষমতা যত কম হবে কার্বন নিকেল কার্বন অক্সিজেন দ্বিবন্ধন চরিত্র তত বাড়বে, আর বাড়লে ভাঙাটা কি হবে, কঠিন হবে। দেখো বুঝতে পারছো কিনা, তাহলে ম্যাগনেসিয়ামের আকার ছোট বলে, দেখো ম্যাগনেসিয়ামের আকার ছোট বলে এখানে পোলায়ন বেশি, তার মানে পোলায়ন যত বেশি হবে কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন চরিত্র তত কি হবে, কম হবে, আর যত দ্বিবন্ধন চরিত্র কম হবে কি হবে, ভাঙা তত সহজ। আমি আবার বলি, ক্যাটায়নের আকার যত ছোট হবে সে তত ইলেকট্রনটাকে এদিকে ব্যস্ত রাখবে, তাহলে এই বন্ধনের দ্বিবন্ধন চরিত্র কম হবে, আর যত দ্বিবন্ধন চরিত্র কম হবে তত ভাঙা কি হবে, সহজ হবে। কারণ বন্ধন দ্বিবন্ধন হতে ভাঙা কঠিন হবে, বন্ধন মানে যত স্যার এখানে স্যার মানে দ্বিবন্ধন এই সাইটটা কম। হ্যাঁ এটা দ্বিবন্ধনের সাহিত্যটা কম আর এটা বেশি, কারণ এখানে ক্যাটায়ন কি দ্বিবন্ধনের সাহিত্যটাকে কমাইতে পারতেছে না, কারণ ক্যাটায়নটা আকারে বড়। তার মানে এক কথায় তুমি একটা লাইন লিখতে পারো, সবচেয়ে উত্তম হবে লাইনটা হলো যে ক্যাটায়নের পোলায়ন ক্ষমতা যত বেশি হবে, আচ্ছা কি ব্যাপার আজকে দেখি আমার মনে হয় 1 মিনিট পরে বোধহয় বন্ধ হয়ে যাবে। শোনো 1 মিনিট পরে বন্ধ হবে, তো আমি আবার একটু লিঙ্ক দিব না, তোমরা আরেকবার জয়েন করবো। আমি একটু আজকে কিন্তু সংকলনটা পড়াবো একটু, কারণ আমার আজকে স্টার্ট করতে দেরি হয়েছিল, আমার ওই যে জুম আইডি মানে জুমে সরাসরি ঢুকতে পারিনি, আবার পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম, আবার পাসওয়ার্ডটা রিকভার করে আবার ঢুকছি। হ্যাঁ, তোমরা যদি বন্ধ হয়ে যায়, এখন একটু পরে বন্ধ হয়ে যাবে বোধহয়, বন্ধ হলে আমি আবার কিন্তু লিঙ্ক পাঠাবো, তোমরা আরেকবার জয়েন করবো, কারণ আমি 1:45 পর্যন্ত পড়াবো আজকে, কারণ সংকলনটা অন্য বেশ ফিজিক্যালি যে ব্যাচটা নেই অফলাইনে ওদের সংকলনের উপর একটা ক্লাস হয়ে গেছে, তোমাদের আজকে একটু স্টার্ট করবো, তারপরে আমি নেক্সট দিন ওদের সমান করে দেবো। স্যার যে একটু বলেন স্যার ক্যাটায়নের পোলায়ন ক্ষমতা যত বেশি হবে। হ্যাঁ লাইনটা একটু লিখে দাও, ক্যাটায়নের পোলায়ন ক্ষমতা যত বেশি হবে, তাই না, ক্যাটায়নের